প্রথমে মনে হবে এটা একদম সাধারণ একটা জম্বি আউটব্রেক, সংক্রমণ ছড়াচ্ছে, মানুষ বাঁচার জন্য পালাচ্ছে। কিন্তু একটু একটু করে বোঝা যায় সবকিছু তেমনটা না যেমনটা দেখা যাচ্ছে। আর এই রহস্যটাই এই মুভিটাকে আলাদা করে তোলে। আর আজকের মুভি আনকন্টেন্ট। গল্পের একদম শুরুতে আমরা বরফের নিচে চাপা পড়ে থাকা এক ব্যক্তিকে হঠাৎ জেগে উঠতে দেখি। সবচাইতে অবাক করার মতো বিষয় ছিল যে সে তখনও জীবিত ছিল। লোকটির নাম ইডেন। সে উঠে দাঁড়িয়ে নিজের পোশাক পরে তৈরি হয়ে নেয় এবং গাছ থেকে নিজের ছুরিটি বের করে নিয়ে তার গন্তব্যের দিকে এগিয়ে চলে। ঠিক এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের সামনে আসে দুটি ছোট শিশু। বড় ভাইয়ের নাম ছিল জিম। সে তার ছোট বোনের সাথে এই বিশাল বড় একটি বাড়িতে একা থাকত। বাড়ির সব কাজ জিম একাই সামলাতো। তাকে দেখে মোটেও মনে হতো না যে এই প্রতিকূল পৃথিবীতে টিকে থাকার জন্য তার কোনো বড় মানুষের সাহায্যের প্রয়োজন আছে। জিম সিঁড়িতে বসে তার বন্দুকের বুলেটগুলো চেক করছিল। দূর থেকে দেখে মনে হচ্ছিল যে এটি হয়তো কোনো খেলনা বন্দুক হবে, কিন্তু কাছে যেতেই দেখা গেল এটি একটি ট্রাঙ্কুইলাইজার গান, যা দিয়ে মানুষকে সরাসরি অজ্ঞান করে ফেলা যায়। এমন সময় জিম বাইরে কারো শব্দ শুনতে পায়। সে বাইরে গিয়ে দেখে যে সেখানে একজন লোক এসেছে, যে তার বোনের কাছে তাদের বাবা মায়ের খোঁজ নিচ্ছিল। লোকটি জিমকেও একই প্রশ্ন করে, কিন্তু জিম কোনো উত্তর না দিয়ে তার বোনকে নিয়ে ঘরের ভেতরে চলে যায়। নিজের বাবা মায়ের মতোই সে বাড়ির দরজা জানালা খুব ভালো করে তালা মেরে সবকিছুর নিরাপত্তা নিশ্চিত করে নেয়। সে সময় বাইরে অনেকগুলো জম্বি দাঁড়িয়েছিল। জম্বিগুলো বাড়িটি ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু জানা যায় যে এই বাড়িটি ছিল সম্পূর্ণ বুলেট প্রুফ, তাই তারা কোনোভাবেই ভেতরে ঢুকতে পারছিল না। বর্তমান সময়ে জিম আর তার বোন যে পৃথিবীতে বাস করছে সেখানে মাত্র 1% মানুষ বেঁচে আছে। বাকি সবাইকে জম্বি ভাইরাস পুরোপুরি গ্রাস করে নিয়েছে। তবে জিম আর তার বোনের মধ্যে এই জম্বিদের নিয়ে কোনো ভয় কাজ করছিল না, কারণ এগুলো দেখা এখন তাদের প্রতিদিনের রুটিনের অংশ হয়ে দাঁড়িয়েছে। পরদিন জিম এবং তার বোন যখন বাড়ির বাইরে খেলছিল, তখন আগের দিনের সেই জ্যাক নামের লোকটি আবার তাদের কাছে আসে। এবার সে একা নয়, সে তার সাথে তার গার্লফ্রেন্ডকেও নিয়ে এসেছিল। মেয়েটি এসে জিমের বোনকে আদর করে কুলে তুলে নিলে জিম বেশ রেগে যায় এবং তাকে ধমক দিয়ে তার বোনকে নিচে নামাতে বলে। এরপর সেই দম্পতি আবার তাদের বাবা মায়ের কথা জিজ্ঞেস করে। জিম তাদের মিথ্যে বলে দেয় যে তাদের বাবা মা প্রয়োজনীয় রসদ বা সাপ্লাই আনতে বাইরে গিয়েছে, কিন্তু জিমের এই মিথ্যে কথাটা সে চালাক দম্পতিকে বোকা বানাতে পারে না। তাই এ কথা শুনে সেই দম্পতি বলতে থাকে, ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। যতক্ষণ তোমার বাবা মা ফিরে না আসছেন ততক্ষণ আমরাই তোমাদের খেয়াল রাখবো। এবার দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের আবার ইডেনকে দেখানো হয়। ইডেন জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে কোনো জম্বিকে তোয়াক্কা না করে একা একাই তার অস্ত্র দিয়ে সামনে আসা সমস্ত জম্বিদের মেরে ফেলছিল। এদিকে জ্যাক এবং তার স্ত্রী জিমের ঘরের ভেতরে ঢুকে যখন দেখে যে ওই বাড়িতে এত পরিমাণে খাবার এবং প্রয়োজনীয় সামগ্রী মজুদ আছে যে তা দিয়ে এই দুই শিশু বহু বছর নিশ্চিন্তে বেঁচে থাকতে পারবে, তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই বাড়িতেই থেকে যাবে, কারণ তারা বুঝতে পেরেছিল জিম আর তার বোন এখানে একা থাকে। এরপর জ্যাক বলে সে তার গাড়িটি বাইরে লুকিয়ে রাখতে যাচ্ছে। তাদের দুজনকে দেখে মনে হচ্ছিল যেন তারা কারো হাত থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছে। মাঝরাতে জিম লুকিয়ে তাদের সব কথাবার্তা শুনছিল। তাদের দুজনকে শুনে মনে হচ্ছিল যেন তারা দুজন এই জায়গায় এসে অনেক খুশি হয়েছে। জিমের মনে এক অজানা ভয় কাজ করতে শুরু করে এবং সে তড়িঘড়ি করে তার বোনকে একটি সেফ জায়গায় নিয়ে তালাবদ্ধ করে রাখে। এটা তাদের গুপ্ত সুরক্ষার মধ্যে একটা ছিল, যার কারণে এই দুই ভাই বোন এখন পর্যন্ত জীবিত ছিল। পরের দিন সকাল সকাল জ্যাক ব্রেকফাস্ট তৈরি করে ফেলেছিল, যেন এটা তারই বাড়ি। সেখানে জিম বাইরে থেকে তো শান্ত হয়েই বসেছিল, কিন্তু তখনই সে অদ্ভুত একটা কথা বলে, তোমরা যতক্ষণে জানতে পারবে ততক্ষণে সব শেষ হয়ে যাবে। এরপর রাত হয়ে গেলে জিম জিজ্ঞেস করে এখন কয়টা বাজে। ওখানে তার পালতু কুকুর এসে তার শরীর শুকে আলতো করে মাথা নাড়ায়। সাথে সাথেই জিম তার বোনকে নিয়ে ওই সেফ হাউসে রেখে আসে। এদিকে নিচে ওই দম্পতি নিজেদের আনন্দে মেতেছিল। আসন্ন বিপদের ব্যাপারে তাদের দুজনের কোনো ধারণাই ছিল না। এরপর ওই মেয়েটি যখন ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়ে আসে, তখন সে ঘরের বাইরে অনেকগুলো জম্বিকে জানালার কাচের মধ্যে বাড়ি দিতে দেখে। সে তড়িঘড়ি করে বাড়ির সব আলো নিভিয়ে দেয় আর ভাবে যে ওই জম্বিগুলো এখন আর তাদের দেখতে পারবে না। আর ঠিক তখনই হঠাৎ করে পেছন থেকে দরজা খুলে যায় এবং কেউ একজন সেই মেয়েটির উপর অতর্কিত হামলা চালায়। আর ততক্ষণে জ্যাকও বুঝতে পারে এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। সে তার পিস্তল বের করে কাছে গেলে দেখেছে তার গার্লফ্রেন্ড রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে এবং কেউ একজন টেনে হিঁচড়ে তাকে বাড়ির বাইরে ফেলে দেয়। তার বয়ফ্রেন্ডের ভাগ্যে কি ঘটেছিল তা এই দৃশ্যে দেখানো হয়নি। পরের দিন সকালে জিম এবং তার বোন বাইরে এমনভাবে খেলছিল যেন কিছুই হয়নি।
এটা তো নিশ্চিত ছিল যে এটাই এই প্রথমবার এমনটা ছিল না যে কোনো বাইরের লোক এসে তাদের এখানে কবজা করতে চাইছিল। এরপর আমরা আবার ইডেনকে বরফের ওপর পড়ে থাকতে দেখি। যখন তার জ্ঞান ফেরে সে দেখতে পায় যে সে একটি ফাঁদে আটকা পড়েছে। নিজেকে সেই ফাঁদ থেকে বের করার সময় সে লক্ষ্য করেছে জিমের বোন কাছেই দাঁড়িয়ে আছে। ঠিক তখনই হঠাৎ একটি সূচ এসে ইডেনের গলায় বিঁধে যায়। ইডেন সেটি নিজের গলা থেকে বের করতেই অজ্ঞান হয়ে পড়ে। আসলে জিম তার ট্রাঙ্কুইলাইজার গান দিয়ে তাকে অজ্ঞান করে দিয়েছিল, আর এটাও তাদের বেঁচে থাকারই একটা উপায় ছিল। কিছু সময় পর ইডেনের যখন জ্ঞান ফিরে আসে তখন জিম বন্দুক হাতে নিয়ে সেখানেই দাঁড়িয়েছিল। জিম যখন তার এখানে আসার উদ্দেশ্য জানতে চায় তখন ইডেন জানায় যে সে একজন সৈনিক এবং নিজের নিখোঁজ স্ত্রীকে খুঁজতে উত্তরের দিকে যাচ্ছে। এই কথা শুনে জিম বেশ অবাক হয়, কারণ এর আগে যত লোকই এখানে এসেছে তারা সবাই হয় খাবারের সন্ধানে অথবা ওষুধের খোঁজে এসেছিল। ইডেনই ছিল প্রথম ব্যক্তি যে তার স্ত্রীকে খুঁজতে বেরিয়েছে এবং সে শুধু নিজের অস্ত্র ফেরত চাইছিল। জিমের কেন যেন লোকটির প্রতি একটা ভরসা তৈরি হয় এবং সে তাকে নিজের ঘরে নিয়ে আসে। বাড়িতে এনে জিম ইডেনের সাথে একটি চুক্তি করে। জিম বলে, আমাদের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, তুমি যদি ট্রেডমিলে দৌড়ে আমাদের ব্যাটারিগুলো চার্জ করে দিতে পারো তবে আমি তোমাকে ওষুধ, খাবার এবং থাকার জায়গা দেব। ইডেন অবাক হয়ে ট্রেডমিলটির দিকে তাকিয়ে থাকে। তার বিশ্বাসই হচ্ছিল না যে এই সম্পূর্ণ বাড়িটি এই মেশিনের উপর দৌড়ে যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেই বিদ্যুৎ দিয়ে চলে। ইডেন তার কথায় রাজি হয়ে যায়। এরপর ইডেন তাকে জিজ্ঞেস করে, তোমার বাবা মা কোথায়? এবারই প্রথম জিম কোনো মিথ্যে না বলে সত্যটা জানায়। সে জানায় তার বাবা একজন বিজ্ঞানী ছিলেন যিনি অনেকদিন ধরে বাড়ি ফেরেননি এবং তার মা একটি নিরাপত্তা সংস্থায় কাজ করেন। তিনিও বর্তমানে একটি মিশনে আছেন এবং খুব শীঘ্রই ফিরে আসবেন। তাদের এই কথার মাঝখানেই ইডেন খেয়াল করে যে বাড়ির বাইরে একটি জম্বি ঘোরাফেরা করছে। ইডেন দ্রুত বাইরে গিয়ে একটি বিশাল পাথরের টুকরো দিয়ে জম্বিটির মাথা থেতলে দেয়। জিম জানালা দিয়ে সব দেখছিল, তবে সে তার বোনের চোখের ওপর হাত দিয়ে রাখে যাতে সেই দৃশ্য দেখতে না পায়। ইডেন যখন বাড়ির ভেতরে আসে জিম তাকে চিৎকার করে বলে, তুমি জম্বিটাকে কেন মারলে? আমাদের বাড়ি তো স্পেশাল বুলেট প্রুফ কাঁচ দিয়ে তৈরি, জম্বিরা তো ভেতরে আসতে পারতো না। যতই সে ইডেনকে কথা শোনায় না কেন, কিন্তু ছোট্ট ছোট্ট দুই ভাই বোনকে দেখে ইডেনের তাদের ওপর মায়া হচ্ছিল। যাই হোক, ইডেনকে তার কাজ শেষ করতে হতো, কারণ তাকে দ্রুত এখান থেকে চলে যেতে হবে। সে দিনরাত বিশ্রাম না নিয়ে ট্রেডমিলের উপর দৌড়াতে থাকে যাতে ব্যাটারিগুলো চার্জ হতে পারে। এক পর্যায়ে ইডেন ক্লান্ত হয়ে পড়ে যায়। জিমের বোন তখন এসে তার চারপাশে ঘুরে বেড়াচ্ছিল আর কি বাজে গন্ধ আসছে বলে সেখান থেকে দৌড়ে চলে যায়। এরপর ইডেন গোসল করার জন্য বাথরুমে যায়। ওখানে জিমের বোন তাকে নিজের চুলের ক্লিপগুলো দিয়ে ইডেনকে তার চুল বেঁধে নিতে বলে। অন্যদিকে জিম বাইরে এসে তার পাতা ফাঁদগুলো চেক করতে থাকে। সে প্রতিদিন সকালে আশেপাশে থাকা ফাঁদগুলো দেখতে যেত, যে ফাঁদগুলো জম্বিদের তাদের কাছে আসা আটকায়। জিম তখন দেখেছে তাদের তৈরি একটি ফাঁদে একটি জম্বি আটকা পড়েছে। এদিকে ইডেন নাস্তা করার পর জিমের মায়ের কাজের জায়গায় যায়। সেখানে সে ওই দুই শিশুর বাবা মায়ের ছবিগুলো দেখে। ওখানকার টেবিলে সে একটি গাড়ির চাবি খুঁজে পায়। সাথে সাথে ইডেন ওই চাবিটি নিয়ে গ্যারেজে চলে আসে, কিন্তু গাড়িটি স্টার্ট দেওয়ার চেষ্টা করতেই দেখা যায় যে সেটির ইঞ্জিন অনেক আগে থেকেই বিকল হয়ে আছে, যা সে ঠিক করতে পারবে না। সে গ্যারেজ থেকে বেরিয়ে আসার সময় তার আউট হাউসের দরজার দিকে নজর পড়ে। তার মনে হচ্ছিল যে হয়তো এটা যন্ত্রপাতি রাখার ঘর। আর সে যখন ওই ঘরের ভেতরে ঢুকতে যাচ্ছিল ঠিক তখনই জিম পেছন থেকে এসে চিৎকার করে তাকে আটকে দেয়। এখন একদিনেরও বেশি একসাথে থাকার পর দুই ভাই বোনের এতটুকু ভরসা হয়ে গিয়েছিল যে ইডেন কোনো খারাপ লোক না, তাই তারা আর শোয়ার জন্য সেফ রুমে যায় না। কিন্তু কেন জানি জিম তার নিজের হাত করা দিয়ে বিছানার সাথে বেঁধে রাখে। পরদিন সকালে বাইরে থেকে আসা একটি আওয়াজ শুনে ইডেনের ঘুম ভেঙে যায়। ঘাবড়ে গিয়ে ইডেন দ্রুত উঠে গিয়ে দেখতে পায় যে এইটা জিমি ছিল, যে আজকেও বাড়ির চারপাশের সেই ফাঁদগুলো দেখতে চলে গিয়েছিল। সে গতকালকের ওই ফাঁদের ওখানে যায় যেখানে এখনো ওই জম্বিটা আটকে ছিল। জিম ভাবছিল এটাকে কি করা যায়। তখনই সেখানে ইডেন চলে আসে। সে ভেবেছিল হয়তো ওটা জিমের মা, তাই সে তাকে ছেড়ে দিতে চাচ্ছিল। তখনই জিম আবারও একবার ইডেনের দিকে বন্দুক তাক করে, তাই ইডেনও সেখান থেকে রাগ করে চলে আসে। আর এখানে এসে সে ওই যন্ত্রপাতি রাখার ঘরটা চেক করে। গতকাল যে ঘরে ঢোকার সময় জিম তাকে বাধা দিয়েছিল, ওখানে এসে সে দেখেছে ভেতরে একটা কম্বল রাখা আছে। আর অবাক করার মতো বিষয় ছিল যে ঘরের দেয়ালে নখের আঁচড়ের অনেক দাগ ছিল। দেখে মনে হচ্ছিল যেন তারা এখানে কোনো জম্বিকে বন্দি করে রেখেছিল। এসব দেখে ইডেনের সন্দেহ হয়। তখনই বাইরে থেকে একটি ইঞ্জিনের আওয়াজ আসে। সেখানে কিছু অপরিচিত লোক চলে এসেছিল। তাদের দেখে সুবিধার মনে হচ্ছিল না, আর তারা বন্দুক হাতে নিয়ে বাড়িটির চারদিকে তল্লাশি চালাচ্ছিল। ইডেনের কাছে কোনো অস্ত্রও ছিল না, তাই সে কিছুই করতে পারে না। ইডেন তৎক্ষণাৎ লুকিয়ে পড়ে যাতে লোকটি তাদের উপস্থিতি টের না পায়। জিম বাইরে দূর থেকে দাঁড়িয়ে এসব কিছু দেখছিল।
তখনই তার বোন দোতলার জানালার কাছে এসে হাত নাড়াচ্ছিল, আর যেই ওই লোকগুলো তাকে দেখে ফেলতে যাচ্ছিল তখনই আচমকা ইডেন পেছন থেকে এসে তাকে দূরে সরিয়ে নেয়। এটা দেখে জিম স্বস্তির নিঃশ্বাস নেয়, আর ওই লোকগুলো কাউকে দেখতে না পেয়ে সেখান থেকে চলে যায়। এই ঘটনার পর জিমের ইডেনের ওপর ভরসা আরো বেড়ে যায়। জিম বুঝতে পারে যে ইডেন তাদের কোনো ক্ষতি করবে না, তাই সে ইডেনের সেই অস্ত্রটি ফেরত দিয়ে দেয়, যা সে আগে শর্ত হিসেবে নিজের কাছে রেখে দিয়েছিল। ইডেন ভাবছিল যে এখন তার এখান থেকে চলে যাওয়া উচিত, আবার তার এদের দুজনকে এভাবে এখানে একা রেখে ছেড়ে চলে যাওয়ার ইচ্ছাও হচ্ছিল না, যদিও তার স্বপ্নে তার স্ত্রী এসে তাকে ডাকছিল। যার কারণে ইডেনের ঘুম ভাঙলে সে অনেক বড় একটা সিদ্ধান্ত নেয় যে সে তার নিজের সাথে জিম ও তার বোনকেও নিয়ে যাবে, কেননা এভাবে সে তার প্রতিজ্ঞাও রাখতে পারবে, আবার এই দুই ভাই বোনকে দেখাশোনাও করতে পারবে। কিন্তু এর জন্য জিম মানা করে দেয়, কেননা তাকে তার মার ফিরে আসা পর্যন্ত এখানেই অপেক্ষা করতে হবে। এমন সময় হঠাৎ বাইরে থেকে জিমের বোনের চিৎকার শোনা যায়। তারা বাইরে গিয়ে দেখে যে আগের সেই লোকটি তার দলবল নিয়ে এখানে চলে এসেছে এবং জিমের বোনকে জিম্মি করে রেখেছে। জিম তার ট্রাঙ্কুলাইজার দিয়ে একজনকে অজ্ঞান করার চেষ্টা করতেই দেখা যায় যে পেছনের দুজন লোক গুলি করার কারণে লুটিয়ে পড়ে। আসলে তাদের ওপর গুলি চালিয়েছিল জিমের মা লিনা, যিনি ঠিক সেই মুহূর্তেই ফিরে এসেছিলেন। লিনার ছোড়া একটি গুলি ভুলবশত ইডেনের গায়েও লাগে এবং সে বরফের ওপর পড়ে যায়। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে ইডেন কল্পনাতে তার স্ত্রীকে দেখতে পায়। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর এক অলৌকিক ঘটনা ঘটে। ইডেন আবারও জীবিত হয়ে ওঠে। সবচাইতে আশ্চর্যজনক ছিল যে তার শরীরের ক্ষতচিহ্নগুলো নিজে নিজেই পুরোপুরি সেরে গিয়েছিল। ইডেন নিজেকে দেখে অবাক হলেও জিম বা তার মা মোটেও অবাক হননি। লিনা ইডেনকে ইশারায় ঘরের ভেতরে ডাকেন এবং তার এই শারীরিক অবস্থা সম্পর্কে বুঝিয়ে বলেন। এখান থেকেই গল্পের এক চমৎকার টুইস্ট শুরু হয়। লিনা জানায় যে সাধারণ মানুষ জম্বি ভাইরাসে আক্রান্ত হলে মস্তিষ্কের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পাগলের মতো অন্যদের আক্রমণ করতে থাকে, কিন্তু এই জম্বিদের মাঝে কিছু স্পেশাল জম্বি আছে। এরা ভাইরাসে আক্রান্ত হলেও নিজেদের মস্তিষ্কের ওপর নিয়ন্ত্রণ হারায় না। এদের ইতিবাচক দিক হলো এরা জম্বিদের মতো অমর হয়ে যায়। সহজ কথায় বললে এরা হলো মানুষ এবং জম্বির এক উন্নত সংমিশ্রণ, যাদের মধ্যে জম্বিদের ক্ষমতা চলে আসে, যার মাধ্যমে তারা তাদের যে কোনো ক্ষত সারিয়ে তুলতে পারে। তবে প্রতিটি ভালো জিনিসের যেমন খারাপ দিক থাকে, এদের ক্ষেত্রেও তাই। মাঝে মাঝে জম্বি ভাইরাস এদের মস্তিষ্ককে পুরোপুরি নিয়ন্ত্রণ করে ফেলে, যার ফলে এরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এবং ভয়ঙ্কর সব কাজ করে। কিন্তু যখন পুনরায় জ্ঞান ফেরে তখন জম্বি অবস্থায় করা কোনো কাজই তাদের মনে থাকে না। এসব শুনে ইডেন অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে সেও কি এখন বিশেষভাবে আক্রান্ত সেই জম্বি হয়ে গিয়েছে। লিনা তার মাথা নাড়িয়ে হ্যাঁ বলে, তা না হলে গুলি লাগার পর ইডেনও মারা যেত। এমনটা হতো না যে গুলি লাগার পর পাগলামি করে সে এমনভাবে জেগে ওঠে যেন কিছুই হয়নি। লিনা ইডেনকে আরও একটি চাঞ্চল্যকর তথ্য দেন যে তার ছেলে জিমও একজন স্পেশাল জম্বি। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে মুভির শুরুতে সেই দম্পতিকে আসলে জিমি তার পাগলামির সময় মেরে ফেলেছিল, তাই সে তার বোনকে সেফ রুমে আটকে রেখেছিল যাতে সে বোনের কোনো ক্ষতি না করে। এরপর সে সেই দম্পতিকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করে। এই কারণেই জিম প্রতি রাতে ঘুমানোর আগে নিজেকে হাতকড়া দিয়ে বেঁধে রাখে। এসব শুনে ইডেন তো অবাক হয়ে যায়। এসব শুনে ইডেন বলে যে আমরা কি কোনোভাবে জানতে পারি না যে কখন আমাদের পাগলামি শুরু হবে। লিনা বলে যে জিমের পালতু কুকুরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া হয়েছিল। জিমের ওই পাগলামি শুরু হওয়ার কিছুক্ষণ আগেই জিমের শরীরের গন্ধ শুকে আন্দাজ করতে পারে। তখন ইডেনের ওই ঘরটার কথা মনে পড়ে, আর সে বুঝতে পারে যখন জিমের ওই পাগলামি করার সময় হয় তখন তাকে ওই ঘরেই আটকে রাখা হয়। ঠিক তখনই বাইরে থেকে একটি গাড়ির আওয়াজ পাওয়া যায়। লিনা তার মেয়েকে নিয়ে তাদের সাথে বাইরে কথা বলছিল। ওখানে থাকা লিডারকে সে আগে থেকেই চিনত। আসলে তার মেয়ে একটি ছেলের সাথে পালিয়ে গিয়েছিল, আর বয়স্ক বাবা তার লোকজন নিয়ে তার মেয়েকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে। লিনা তাদেরকে বলে যে যদি সে তাদেরকে দেখতে পায় তাহলে সে তাকে অবশ্যই খবর দেবে। এরপর ওই লোকটা তার লোকজন নিয়ে সেখান থেকে চলে যায়। ওই রাতে ইডেন কথায় কথায় লিনার কাছে এই বাড়িটির ব্যাপারে জিজ্ঞেস করে। লিনা জানায় রাষ্ট্রীয় সুরক্ষা এজেন্সি আগে থেকেই অনুমান করে ফেলেছিল যে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়বে। এজন্য জনবসতি থেকে অনেক দূরে দূরে বিভিন্ন জায়গায় এমন কিছু সুরক্ষিত ঘর তৈরি করা হয়েছিল। এই ঘরের প্রত্যেকটা অংশ খুবই মজবুতভাবে তৈরি করা হয়েছিল। এটা শুনে ইডেন অনেক কষ্ট পায়, কেননা তার মনে হচ্ছিল যে এই ব্যাপারটা লিনার আগেই অন্যদেরও জানানো উচিত ছিল, তাহলে হয়তো আরো অনেকের প্রাণ বেঁচে যেত। রাত হলে ইডেন স্বপ্নে আবারও তার স্ত্রীকে দেখতে পায়। সে দেখে তার স্ত্রীর অর্ধেক মুখ রক্তে মাখা এবং পাশে একটি মৃত শিশু পড়ে আছে। ইডেন কান্নায় ভেঙে পড়লে লিনা তাকে সান্ত্বনা দিতে আসেন এবং নিজের জীবনের গল্প শোনান। লিনা জানায় যে
তার 2 সন্তানই হৃদরোগ নিয়ে জন্মেছিল, যার কোনো চিকিৎসা ছিল না। সেই সময় জম্বি ভাইরাস ছড়িয়ে পড়লে লিনার স্বামী, যিনি একজন বিজ্ঞানী ছিলেন, তিনি স্পেশাল জম্বিদের সন্ধান পান। তিনি যখন এটা জানতে পারেন যে তার ছেলে আর 3 বছরের বেশি বাঁচবে না, তখন তিনি বাধ্য হয়ে জিমের শরীরে জম্বি ভাইরাসের একটি বিশেষ ডোজ ইনজেক্ট করেন, যার ফলে জিম শারীরিকভাবে জম্বি হয়ে গেলেও মানসিকভাবে মানুষই থাকে এবং তার রোগ সেরে যায়। লিনার স্বামী ভেবেছিলেন সব ঠিক হয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত জিম একদিন তার বাবাকেই কামড়ে দেয়। লিনার স্বামী সাধারণ জম্বিতে পরিণত হলে লিনা নিরুপায় হয়ে নিজের স্বামীকে নিজেই মেরে ফেলেন। কথা বলতে বলতেই বাইরে থেকে জিমের চিৎকারের শব্দ শোনা যায়। জিম তখন তার সেই হিংস্র রূপে চলে যাচ্ছিল। লিনা কাঁদতে কাঁদতে জিমকে আউট হাউসের ঘরে বন্দি করে বাইরে বসে থাকেন। ভেতর থেকে জিমের গর্জন শোনা গেলেও লিনা দরজা খোলেন না। ইডেনের লিনার ওপর খুব মায়া হয় এবং সে লিনাকে বিশ্রাম নিতে বলে নিজে দরজার সামনে দাঁড়িয়ে পাহারা দিতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। ইডেন এবং লিনা একে অপরকে সাহায্য করতে থাকে, কিন্তু হঠাৎ লিনার মেয়ে বরফের ওপর অজ্ঞান হয়ে পড়ে যায়। লিনা বুঝে যায় যে তার হার্ট অ্যাটাক চলে এসেছে আর এখন কোনো সাধারণ চিকিৎসা দিয়ে তাকে বাঁচানো অসম্ভব ছিল। লিনা যখন ভেঙে পড়েন, ইডেন তাকে পরামর্শ দেয় যেন সে তার মেয়েকেও জিমের মতো সেই ভাইরাসে ইনফেক্ট করে বাঁচিয়ে তোলে, কিন্তু লিনা তা করতে রাজি হন না, কারণ আগের অভিজ্ঞতায় তিনি অনেক কিছু হারিয়েছেন। শেষমেশ তারা সিদ্ধান্ত নেয় যে তারা ছোট্ট বাচ্চাটিকে শান্তিতে চলে যেতে দেবে। জিমের ওই পাগলামি শেষে সে তার বোনের শেষকৃত্য সম্পন্ন করে। এখন ইডেনেরও এখান থেকে চলে যাওয়ার সময় হয়ে গিয়েছিল। লিনা ও জিম তাকে অনুরোধ করলেও ইডেন নিজের স্ত্রীকে খোঁজার যাত্রায় বেরিয়ে পড়ে। এদিকে এই বাড়িতে 2জন লোক কমে যাওয়ার ফলে জিম আর লিনার বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল। ওদিকে বনের ভেতর ওই লোকগুলো জ্যাকের লুকিয়ে রাখা ওই গাড়িটি পেয়ে যায়। আসলে এটা একটা কোইন্সিডেন্ট ছিল। ওই রাতে যে 2জন দম্পতি জিমের বাড়িতে এসেছিল, ওই লোকগুলো তাদের 2জনকেই খুঁজছিল। আর ওই গাড়িটা যেখানে পাওয়া গেছে তার সবচেয়ে কাছে লিনার বাড়িটাই ছিল, যার কারণে তারা ঠিক করে যে তারা আরো একবার আবার লিনার বাড়িতে এসে তার মেয়েকে ভালো করে খুঁজবে। ওদিকে বরফের মধ্যে থাকা ইডেনের হঠাৎই হেঁটে চলার আওয়াজ পেয়ে ঘুম ভেঙে যায়, আর ওখান থেকে একটু এগিয়ে সেই বরফের ওপর অনেকগুলো পায়ের চিহ্ন ও গাড়ির চাকার দাগ দেখতে পায়, যেগুলো লিনার বাড়ির দিকে যাচ্ছিল। সেটা দেখার সাথে সাথেই তার মন অস্থির হয়ে ওঠে, আর সাথে সাথেই দৌড়ে আবার লিনার বাড়িতে ফিরে আসে। সে দূর থেকে দেখছিল যে বাড়ির ভেতরে অনেকজন লোক তাদের ওপর কবজা করে রেখেছে। সেখানে ওই লোকটা লিনাকে নির্যাতন করে জিজ্ঞেস করতে থাকে তার মেয়ে কোথায়, কেননা ওইখানেই তার লোক তার মেয়ের ছোট্ট একটা জিনিস খুঁজে পেয়েছিল। এখানে লিনা তো এসবের ব্যাপারে কিছুই জানতো না, তাই সে কিছুই বলতে পারে না। এদিকে ইডেন লুকিয়ে লুকিয়ে সব গার্ডের থেকে বেঁচে ঘরের ভেতরে ঢুকে যায়। সে বাড়ির ভেতরে ঢুকে দেখে জিম কিচেনে লুকিয়ে আছে আর তার কাছে জিজ্ঞেস করে যে ওই লোকগুলো কতজন এসেছে। এরপর সে তার অস্ত্র বের করে এবং অন্ধকারে ওখানে থাকা পাহারা দেওয়া সবাইকে এক এক করে শেষ করে। কিন্তু সে যখন হল ঘরে আসে তখনই সে সরাসরি সেই গ্যাং লিডারের সামনে পড়ে যায়। তখন ইডেন সেখানে যেটা করে সেটা দেখে সবাই অবাক হয়ে যায়। ইডেন তাদের ওপর আক্রমণ না করে নিজের গলা নিজেই কেটে ফেলে, যে দৃশ্য দেখে তো ওখানে থাকা সবাই হতবাক হয়ে যায়। সে এটি ইচ্ছা করেই করেছিল, কারণ সে জানত যে সে পুনরায় জীবিত হবে এবং অসহ্য যন্ত্রণার ফলে সে আরো শক্তিশালী সুপার জম্বি হয়ে উঠবে। লিনা বুঝতে পারছিল আসলে ইডেন কি করতে চাইছে, সে কারণে সে চুপচাপ জিমকে নিয়ে ঘর থেকে বাইরে চলে যায়। কয়েক সেকেন্ড পরে ইডেন অতি দানবীয় শক্তি নিয়ে জেগে ওঠে। ইডেনকে দেখতে খুবই ভয়ানক লাগছিল এবং চোখের পলকেই সে সেখানে থাকা সমস্ত লোকদের ওপর ঝাঁপিয়ে পড়ে। ইডেন অত্যন্ত নিষ্ঠুরভাবে সবাইকে মেরে শেষ করে দেয়। ইডেন যেহেতু পাগলামি অবস্থায় ছিল, তাই তাদের মরার পর সে লিনা আর জিমের ওপর আক্রমণ করে বসতো, তাই তাদের বাধ্য হয়ে সেখান থেকে চলে যেতে হয়। এদিকে ইডেনের চিৎকার শুনে অসংখ্য জম্বি সেখানে চলে আসে। পরদিন সকালে ইডেনের জ্ঞান ফিরলে সে নিজেকে রক্তে ভেজা অবস্থায় দেখতে পায়। সে বুঝতে পারে যে সে অনেককে মেরে ফেলেছে। বাড়ির ভেতরে গিয়ে সে লিনার একটি চিঠি পায়। লিনা লিখেছে যে সে তার সন্তানকে নিয়ে উত্তরের দিকে যাচ্ছে এবং ভাগ্যে থাকলে তাদের আবারও দেখা হবে, কারণ ইডেনও তো সেই দিকেই যাচ্ছিল। চিঠিটি পড়ে ইডেনও নিজের ব্যাগ গুছিয়ে রওনা দেয়। আর এভাবেই এই রহস্যময় গল্পের সমাপ্তি ঘটে।